বন্ধুরা নিফটি 22,000-এর আশেপাশের লেভেল টাচ করে আছে এবং লাস্ট ট্রেডিং সেশনে 22,130 আমরা টাচ করেছিলাম। তো এই টোটাল বুল মার্কেটে যদি মার্কেটে কোনো ধরনের কারেকশন আসে তাহলে সব থেকে কারেক্ট কোন সেক্টর হবে? যেই সেক্টরগুলো এবছর আমাদের পারফরমেন্স করে দেয়নি সেই সেক্টর সব থেকে কম কারেক্ট হবে এবং যেই সেক্টর আমাদের সব থেকে বেস্ট রিটার্ন প্রোভাইড করেছে সব থেকে বেশি কারেকশন হবে সেই সেক্টরগুলোতে। যে কারণে আজকের ভিডিওতে এরকম একটা টোটাল সেক্টর বাছাই করে এনেছি যেই সেক্টরের সব থেকে কম কারেকশন হবে এবং মার্কেট যদি এখান থেকে আপ ট্রেন্ডে যায় তাহলে সব থেকে বেস্ট গ্রোথ অপরচুনিটি রয়েছে এই সেক্টরে। কারণ এই টোটাল সেক্টর পারফরমেন্স করেনি এবং টোটাল সেক্টরে বেশ কিছু কোম্পানি তাদের সুপার ডুপার পারফরমেন্সের সত্ত্বেও, ফান্ডামেন্টাল থাকা সত্ত্বেও কোম্পানিগুলোর টোটাল সেগমেন্ট নেগেটিভে থাকার কারণে এখনো পারফরমেন্স করেনি। যে কারণে আজকের ভিডিওতে যে দুটো কোম্পানি ডিসকাস করব, এই দুটো কোম্পানি এখান থেকে একদম লো রিস্কের সাথে বাম্পার রিটার্নের অপরচুনিটি কোম্পানিগুলোতে রয়েছে। এমনকি মার্কেট কারেক্ট করলেও ওভারঅল সেক্টর বটমের আশেপাশে রয়েছে, যে কারণে বাম্পার অপরচুনিটি আছে বলে আমি মনে করছি, মানে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আছে বলে আমি মনে করছি। যেই সেক্টরটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। কেমিক্যাল সেক্টর লাস্ট 2-3 মাস ধরে যদিও কিছু কিছু পারফরমেন্স করেছে কিন্তু এখনো বাম্পার অপরচুনিটি রয়েছে। তো টোটাল সেক্টর সম্পর্কে আগে জানবো যে কেন সেক্টরটা পারফরমেন্স করছে না, তার পিছনে কি কি রিজন আছে। তো সবার প্রথম আমি 3টে রিজন বাছাই করেছি। সবার প্রথম হচ্ছে গ্লোবাল ইনফ্লেশন। দেখুন প্যান্ডেমিকের পর থেকে গ্লোবাল ইনফ্লেশন খুবই টপে রয়েছে এবং গ্লোবাল ইনফ্লেশন যতদিন পর্যন্ত একদম বটম আউট না করবে, অ্যাভারেজ বটম আউটের আশেপাশে চলে এসছে, ইন্টারেস্ট রেট যখনই কাট হওয়া স্টার্ট হবে ডেফিনেটলি ক্যাপেক্স প্ল্যান হবে এবং ইউরোপ এবং ইউএসএ তে আপনারা জানেন সেখানে সব থেকে বেশি এই ধরনের সেগমেন্টের চাহিদা থাকে, যেখানে ওভারঅল সেক্টর কিন্তু পারফরমেন্স করছে না। ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিতে স্লো ডাউন কমপ্লিট হলে পরে, ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হলে সব থেকে বেস্ট পারফরমেন্স করবে দুটো সেক্টর, একটা হচ্ছে আইটি সেক্টর আর একটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। যেখান থেকে কেমিক্যাল সেক্টরে বাম্পার অপরচুনিটি রয়েছে কিন্তু আইটি সেক্টর অ্যাভারেজ 30% মতো রিটার্ন এবছর দিয়েছে তাদের বটম থেকে। যে কারণে আইটি সেক্টরটা বাদ দিয়ে আমি এখন এই সেক্টরের উপর বেশি ফোকাস করছি, কেমিক্যাল সেক্টর। সেকেন্ড পয়েন্টস কি? স্লো ডিমান্ড এবং ইউএসএ এবং ইউরোপে স্লো ডিমান্ড রয়েছে। দেখুন ইনফ্লেশন যখন টপে থাকে, ইন্টারেস্ট রেট যখন টপে থাকে তখন কিন্তু স্লো ডাউন চলে, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড কারণ। আর থার্ড পয়েন্ট কি? চায়না ডাম্পিং। আমরা জানি প্যান্ডেমিকের পর চায়না হিউজ পরিমাণে সেখানে মানে প্রোডাকশন করেছিল এবং এত পরিমাণে প্রোডাকশন করেছিল, সেই প্রোডাকশন হওয়ার পরে হঠাৎ করে গ্লোবাল কান্ট্রিতে স্লোডাউন চলে আসে ইনফ্লেশনের কারণে। এবং গ্লোবাল স্লোডাউন হলে কি হবে? তারা তাদের প্রোডাকশন বাড়িয়ে দিয়েছে কিন্তু গ্লোবালে স্লোডাউন চলে এসেছে, যে কারণে তাদের কিন্তু হিউজ পরিমাণে ওখানে ক্যাপাসিটি গুলো জমে গেছে, মানে যতটা তারা প্রডিউস করেছিল সব সেখানে ইনভেন্টরি হয়ে গেছে। হিউজ ইনভেন্টরির কারণে, গ্লোবাল স্লোডাউনের কারণে চায়না সেই সমস্ত প্রোডাক্টগুলোকে ডাম্পিং সিস্টেম করে, মানে তারা সস্তায় বিক্রি করা স্টার্ট করে, যেখানে অপারেটিং প্রফিট মার্জিনে একটা প্রবলেম আসে এবং চায়না হিউজ পরিমাণে ডাম্পিং করছিল এতদিন, যে কারণে একটা বাম্পার মানে যেটা একটা প্রাইস ডিপ্রিসিয়েশন আমাদের করেছে। তো ওভারঅল এই 3টে কারণের জন্য মার্কেটে কিন্তু এই টোটাল সেগমেন্টটা পারফর্ম করতে পারেনি। নেক্সট যদি আমি ধরি তাহলে পেমেন্ট অ্যাডভান্স। এই ধরনের টোটাল সেগমেন্টটা, কেমিক্যাল সেগমেন্ট কিন্তু অ্যাডভান্স পেমেন্টে কাজ করে। আপনি যে কোনো কোম্পানি উঠিয়ে দেখবেন তাদের কিন্তু অ্যাডভান্স নেওয়া থাকে, যেখানে এক তো আপনার কোম্পানি থেকে অ্যাডভান্স নেওয়া আছে, সেকেন্ড আপনার কাছে ডাম্পিং স্ট্র্যাটেজি চলছে, তার সাথে স্লো ডাউন চলছে। তো সবকটা একসাথে মিলিয়ে ওভারঅল সেগমেন্টটাকে বাম্পার একটা ডাম্পিং করেছিল, যে কারণে টোটাল এই সেগমেন্টটা কিন্তু পারফরমেন্স করেনি। তো এই 4টে কারণের জন্য টোটাল সেগমেন্টটা, কেমিক্যাল সেগমেন্টে পারফরমেন্স হয়নি। চলুন এবার যে দুটো কোম্পানি নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব, এই দুটো কোম্পানিতে সুপার ডুপার অপরচুনিটি রয়েছে কিন্তু কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল সুপার পজিশনে রয়েছে। সবার 1 নম্বর কোম্পানি ডিসকাস করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে, মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো সবার প্রথম কোম্পানির নাম হচ্ছে বিনাতি অর্গানিক। কোম্পানির বিজনেস মডেল আমি আগে খুব শর্টে ডিসকাস করছি, কারণ বিজনেস মডেল পড়লে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানিতে কতটা স্ট্রেংথ রয়েছে, যাতে করে শেয়ার কেনার পর যদি 5% ডাউনে যায় আপনাদের টেনশন হবে না, এবং কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে আছে যেটা বোঝার জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করব। তার আগে যদি আমি বিনাতি অর্গানিক কোম্পানির বিজনেস মডেল ডিসকাস করি, তাহলে কোম্পানির স্পেশালিটি অর্গানিক ইন্টারমিডিয়েটস ম্যানুফ্যাকচারিং করে থাকে, যার ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে ডিমান্ড রয়েছে। এবং কোম্পানি যদি যে সমস্ত প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারিং করে তার যদি ইউজ ইন্ডাস্ট্রির কথা বলেন, সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টে ইউজ হয়ে থাকে, যার ফিউচারে ডিমান্ড রয়েছে, তার সাথে কনস্ট্রাকশনে ইউজ হয়ে থাকে, তার সাথে পেইন্ট এবং কোটিং সেগমেন্টে ইউজ হয়ে থাকে, পার্সোনাল কেয়ার সেগমেন্টে ইউজ হয়ে থাকে, লেডিস প্রোডাক্টে ইউজ হয়ে থাকে, তাছাড়া এগ্রোকেমিক্যাল সেগমেন্টে কিন্তু এর প্রোডাক্টের ইউজ হয়ে থাকে। কোম্পানির বর্তমানে হিউজ পরিমাণে ক্যাপেক্স প্ল্যান রয়েছে, 3টে ক্যাপেক্স প্ল্যান কোম্পানির রয়েছে। 580 কোটি টাকা কোম্পানির আন্ডারটেকিং রয়েছে এবং 300 কোটি টাকা কোম্পানির
এটিবিএস বিজনেস সেগমেন্ট, যেখানে কোম্পানি ক্যাপাসিটি এক্সপেনশনের প্ল্যান রয়েছে এবং 280 কোটি টাকা কোম্পানি ইসোবিটালিন ডেরিভেটিভস এর কিন্তু একটা ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যান রয়েছে। তো ওভারঅল ক্যাপাসিটিও এক্সপ্যান্ড করছে। এবং যদি আপনি কোম্পানির এটিবিএস যে বিজনেস সেগমেন্টটা বললাম, সেখানে কোম্পানির ক্যাপাসিটি কতটা ইনক্রিজ হয়েছে, যেটা আগের বছর ছিল 40,000 মেট্রিক টন, সেটা এবছর বাড়িয়ে করেছে কোম্পানির 60,000 মেট্রিক টন। তো হিউজ পরিমাণে কিন্তু কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশন চলছে। কোম্পানির এক্সপোর্টের উপর হিউজ পরিমাণে ডিপেন্ড করে, যেখানে টোটাল কোম্পানির বিজনেসে রেভিনিউয়ের 62% এক্সপোর্ট থেকে জেনারেট করে এবং ওভারঅল গ্লোবালে স্লোডাউন রয়েছে, যে কারণে টোটাল সেগমেন্টে বাম্পার অপরচুনিটি আছে বলে আমি মনে করছি। কারণ স্লোডাউন চেঞ্জ হলে পরেই, স্লোডাউন থেকে উগড়ে উঠলে পরে ডেফিনেটলি কোম্পানির এক্সপোর্ট বিজনেস বাড়বে, যে কারণে কোম্পানির বটম লাইনে ইমপ্রুভমেন্ট এবং টপ লাইন কিন্তু হিউজ পরিমাণে ইনক্রিজ হতে আপনারা দেখতে পাবেন। কোম্পানি কোথায় কোথায় এক্সপোর্ট করে থাকে? কোম্পানি ইউএসএ, ইউনাইটেড স্টেট আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে, অস্ট্রেলিয়াতে এক্সপোর্ট করে থাকে, কোম্পানি চায়নাতে পর্যন্ত এক্সপোর্ট করে থাকে, জার্মানিতে এক্সপোর্ট করে থাকে, ফ্রান্সে এক্সপোর্ট করে থাকে, ইটালিতে এক্সপোর্ট করে থাকে, জাপানে করে থাকে, সাউথ কোরিয়াতে করে থাকে, থাইল্যান্ডে করে থাকে, মালয়েশিয়াতে করে থাকে, কোম্পানি মেক্সিকোতে করে থাকে, আরো অনেক কান্ট্রিতে কোম্পানি বিজনেস রান করে, স্ট্রং ফুটপ্রিন্টের সাথে কোম্পানি বিজনেস করছে। যেটা আমি আগেও বললাম, কোম্পানি 62% রেভিনিউ ডিপেন্ড করে ফরেন মার্কেটের উপর, এক্সপোর্টের উপর, যে কারণে আমি মনে করি কোম্পানিতে সুপার ডুপার পজিশনে রয়েছে। এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোম্পানির ফিনান্সিয়াল কতটা স্ট্রং এবং কোম্পানি কিরকম ভ্যালুয়েশন ট্রেড করছে, এখানে ইনভেস্টমেন্ট করা যায় কিনা। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নামে আমি আগেও বলেছি, ভিনাতি অর্গানিক লিমিটেড। ভিনাতি অর্গানিক লিমিটেড কোম্পানিটা বাছাই করার পিছনে কি রিজন আছে? সবার প্রথমে কোম্পানির এখানে যদি আমি পি রেশিও দেখি, তাহলে কোম্পানি 43-এর পিতে ট্রেড করছে। তার এগেনস্টে যদি আমি কোম্পানির পিইজি রেশিও দেখি, অবশ্যই বটম লাইনে একটু এফেক্ট এসছে, যেখানে 1.6 টাইম পিইজি রেশিও দেখতে পাচ্ছেন। কিন্তু ফিউচারে ইকোনমিক স্লোডাউন যখনই উগড়ে যাবে, ডেফিনেটলি পিইজি রেশিও সস্তা হয়ে যাবে, যেখানে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স হিউজ পরিমাণে রয়েছে। কোম্পানি তার টপের থেকে হিউজ ডিসকাউন্টে আছে। 2034 কোম্পানি টপ ছিল, যেখান থেকে কোম্পানি 1700 টাকাতে ট্রেড করছে। যদি আপনি কোম্পানির আজকের দিনে রিটার্ন রেশিও দেখেন, তাহলে 30% আরওসি জেনারেট করছে, যেটা বাম্পার লেভেল, এবং কোম্পানি অলমোস্ট 23%-এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই, ডেট ফ্রি কোম্পানি। কোম্পানি যদি আপনি প্রোমোটার স্টেক দেখেন, তাহলে প্রোমোটারের কাছে 74.1% স্টেক রয়েছে, যেটা বোঝাচ্ছে যে প্রোমোটারের কোম্পানির উপর কতটা ভরসা আছে। যদি আমি কোম্পানির মিডিয়ান পি রেশিওতে একবার যাই, তাহলে কোম্পানির 3 বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে 55 এবং 5 বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে এখানে 43। তো সেই হিসেবে কোম্পানি আজকে 43-এর পিতে ট্রেড করছে। তো মিডিয়ান পি তুলনায় কোম্পানি কিন্তু অনেক ডিসকাউন্টে রয়েছে। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে যাই, তাহলে এখানে কি ইমপ্রুভমেন্ট রয়েছে? অবশ্যই রয়েছে। 219 কোটি টাকা ছিল, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো সেটা 374 কোটি, তারপর 566 কোটি। বর্তমানে কিন্তু কোম্পানি হাইয়েস্ট লেভেল, ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে আছে ইকোনমিক স্লোডাউনের পরেও। যদি আমি কোম্পানির আজকের প্রবলেম কি আছে, কোম্পানি যেটা 38%, 27% এখানে রিটার্ন মানে অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করতো, সেটা ডাউনে এসে আজকে 25% এসছে, যে কারণে কোম্পানির বটম লাইনে একটু স্লোডাউন আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু টপ লাইনে কোনো অসুবিধা নেই। স্লোডাউনের পরেও কিন্তু কোম্পানি 25-26% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে, যেটা কিন্তু খুবই স্ট্রং। এবং যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন, 62 কোটি, 81 কোটি, 116 কোটি, বর্তমানে একটু ডাউন এসছে, কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট এখানে অ্যাভারেজ রয়েছে, কোনো চিন্তা নেই। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যান, তাহলে কোম্পানির 447 কোটি থেকে টপ লাইন কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে প্রত্যেক বছর কোম্পানি টপ লাইন ইনক্রিজ করেছে। লেটেস্ট ইয়ারেও কোম্পানির হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছিল 2078 কোটি টাকা। ট্রেলিং 12 মান্থে একটু ডাউন এসছে, বছর শেষ হতে হতে মার্চ 2024-এর মধ্যে কোম্পানি অ্যাভারেজ 2500-র আশেপাশে চলে যায় বলে আমি মনে করি। কেন? কারণ কোম্পানির একটা কোয়ার্টারে কত এখন আছে, 450 থেকে 500 কোটি। তো সেই হিসেবে এখন কোম্পানি এখানে 1900-র আশেপাশে রয়েছে। তো ডেফিনেটলি নেক্সট কোয়ার্টারে রেজাল্ট আসার পর আপনারা দেখতে পাবেন যে কোম্পানি এখানে 2500-র আশেপাশে চলে যাবে। তো টপ লাইন হাইস্ট লেভেলে থাকবে। যদি আপনি কোম্পানির বটম লাইনে চলে আসেন, মাত্র 55 কোটি থেকে কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর ইনক্রিজ করে বর্তমানেও লেটেস্ট ইয়ারে কোম্পানি 458 কোটি হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছে। ট্রেলিং 12 মান্থে একটু ডাউন এসেছে অপারেটিং প্রফিট মার্জিনের কারণে এবং একটু ইকোনমিক স্লোডাউনের কারণে, এটা আমরা ইজিলি বুঝতে পারছি। যদি আপনি কোম্পানির আজকের দিনে রিটার্ন দেখেন, তাহলে কোম্পানি কি রিটার্ন প্রোভাইড করেছে? লাস্ট 3 বছরে কোম্পানি মাত্র 11% সিএজি রিটার্ন দিয়েছে এবং লাস্ট 1 বছরে কোম্পানি নেগেটিভ 8% রিটার্ন দিয়েছে। কিন্তু তার এগেইনস্টে কোম্পানির টপ লাইন বটম লাইন কি আছে? লাস্ট 3 বছরে হাইয়েস্ট লেভেল টপ লাইন গ্রোথ করছে 26% অ্যাভারেজ,
লাস্ট 3 বছরে কোম্পানি 11% বটম লাইন গ্রোথ করছে, লাস্ট 5 বছরে 26% বটম লাইন গ্রোথ করছে। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন হাইয়েস্ট লেভেলে রয়েছে। কোম্পানির ইপিএস 3 বছরে কি গ্রোথ হয়েছে, এখানে 32-এর ইপিএস থেকে কোম্পানি 44-এর ইপিএস পোস্ট করে বসে আছে ইপিএস। তার এগেন্স্টে কোম্পানি 3 বছরে মাত্র 11% সিএজিআর রিটার্ন দিয়েছে। তো রিটার্ন এক্সপেক্টেড, অবশ্যই আমি মনে করি ফিউচারে সুপার ডুপার রিটার্ন আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন, তবে বাইসেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, 2300 কোটি হাইয়েস্ট লেভেল রিজার্ভ কোম্পানির কাছে রয়েছে। তার এগেন্স্টে কোম্পানির বড়োইং কি আছে, জিরো, একটা পয়সাও বড়োইং নেই। কোম্পানি বড়োইংকে কন্টিনিউয়াসলি রিডিউস করছে, বড়োইংকে রিডিউস করে কোম্পানি এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, খুবই পজিটিভ সাইন, যেটা আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন। এবং কোম্পানির বিজনেস মডেলে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি কোম্পানির প্রায় 1000 কোটি টাকার আশেপাশে ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যান রয়েছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই বিজনেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি। যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লোতে আসি, তাহলে কোম্পানির প্রফিট এখানে কনভার্ট হয়, কোনো চিন্তা নেই। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন, রিটেল পাবলিকের কাছে কতটা স্টেক রয়েছে, লাস্ট 5টা কোয়ার্টারে মাত্র 13% স্টেক রিটেলের কাছে রয়েছে, ছিল, এখনো 13% স্টেকই রয়েছে। এফআইআই ডিআইআই তারা যতটা স্টেক নিয়ে বসেছিল তারা ততটাই স্টেক নিয়ে আছে, মানে কারোর কাছ থেকে স্টেক এখানে কমেও নি, কারোর কাছ থেকে স্টেক এখানে বাড়েও নি। এবং পাবলিকের মধ্যে যদি আমি প্লাসে ক্লিক করি, এই 13%-এর মধ্যে থেকেও দেখুন 1.1% কিন্তু এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে। এবং স্ট্রং হ্যান্ড লাস্ট 5টা কোয়ার্টারে তাদের স্টেককে কিন্তু অ্যাভারেজ ইনক্রিজই করেছে আপনি ধরতে পারেন, অথবা স্টেবল একই পজিশনে রেখেছে। তো রিটেল পাবলিকের কাছে মাত্র 12% স্টেক রয়েছে, আর বাকি প্রত্যেকটা এফআইআই ডিআইআই এবং প্রমোটার সবাই কিন্তু তাদের স্টেককে হোল্ড করে বসে আছে। তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যা যা পজিটিভ সাইন থাকা দরকার, এই কোম্পানিটার মধ্যে প্রত্যেকটা পজিটিভ সাইন আছে বলে আমি মনে করছি। নেক্সট কোম্পানি, যে কোম্পানিটা নিয়ে আমার চ্যানেলে ইনডেপথ ডিটেল ভিডিও তৈরি করা আছে, কোম্পানিটার নাম দীপক নাইট্রাইট লিমিটেড। অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ভিডিওটি দেখে নেবেন, তাহলে কোম্পানির বিজনেস মডেল আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি আর ডিটেলে যাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো দীপক নাইট্রাইট কোম্পানিটা যদি আমি ফান্ডামেন্টাল দেখি, তাহলে এখানে ইন্ডাস্ট্রি 34.8 মানে 35-এর পিতে ট্রেড করে। তার এগেন্স্ট আমার কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় একটু হায়ার পি দাবি করছে, কিন্তু বুঝতে হবে আমার কোম্পানি কিন্তু পিই-জি রেশিও বলছে যে আমার যে হিসেবে প্রফিটে গ্রোথ হচ্ছে সেই হিসেবে পি রেশিও সস্তা রয়েছে, কারণ একের নিচে পিই-জি রেশিও এখানে আমাদের বোঝাচ্ছে যে প্রফিট গ্রোথ পির তুলনায় অনেক বেশি আছে। তো পজিটিভ সাইন। যদি আমি কোম্পানির টপের থেকে দেখি, 2521 টপ ছিল, যেখান থেকে 2250-এ ট্রেড করছে। আমার পার্সোনাল পোর্টফোলিওতে কোম্পানি রয়েছে এবং আমি মনে করছি বাম্পার অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে যদি নেক্সট 2 বছর কোম্পানিটাকে হোল্ড করা যায়। কোম্পানি অ্যাভারেজ 30%-এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 30% আরওসি জেনারেট করছে এবং 23%-এর আশেপাশে কোম্পানি আরওই রিটার্ন অন ইকুইটি জেনারেট করেছে। প্রমোটারের কাছে অ্যাভারেজ 49% স্টেক রয়েছে, এটাও ডেট ফ্রি, এক পয়সা কোম্পানির কাছে ঋণ নেই, পজিটিভ সাইন রয়েছে। যদি আমি ডাইরেক্ট কোয়ার্টারলি রেজাল্টে নিয়ে যাই, তাহলে 1327 কোটি কোম্পানির টপ লাইন থেকে ইনক্রিজ করে আজকে কোম্পানির 4972 কোটি টাকা লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। যদি আপনি কোম্পানির ট্রেলিং 12 মান্থের রেজাল্ট দেখেন, একটু সামান্য ডিক্রিজ হয়েছে, যেটা টোটাল সেগমেন্টেই হয়েছে, এটা কোনো ডাউন ট্রেন্ড নয় বলে আমি মনে করি। কারণ কোম্পানির এখানে যদি আপনি বটম লাইনে চলে আসেন, তাহলে কোম্পানির লেটেস্ট ইয়ারের আগের বছর 2022-এ হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছিল, সেখান থেকে একটু ডাউনে এসছে, এটা ইকোনমিক স্লোডাউনের কারণে, যেটা আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনে কিন্তু এখানে ডাউন সাইড এসছে, যেটা আজ থেকে 2 বছর আগেও অ্যাভারেজ 24-25% কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করতো, যেটা এখানে কিন্তু ডাউনে এসে 16% এসছে, যে কারণে কোম্পানির বটম লাইনে এখানে ইম্প্যাক্ট এসছে। তো ফিউচারে এটা সলিউশন আছে বলে আমি মনে করছি, যে কারণে বাম্পার অপরচুনিটি আছে। ফিউচারে যখন আবার বটম লাইন ইনক্রিজ হবে, অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ হবে, তখন ডেফিনেটলি কিন্তু শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হবে। এবং ফিউচারে এই অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়বে কেন? কারণ চায়নার ডাম্পিং শেষ হলেই ডেফিনেটলি প্রাইস অ্যাপ্রিসিয়েট হবে এবং প্রাইস ইনক্রিজ হওয়ার চান্স থাকবে। যদি আমি কোম্পানির টপ লাইন গ্রোথ দেখি, অ্যাভারেজ 3 বছরে 24% বাম্পার লেভেল, বটম লাইনে ডেফিনেটলি এফেক্ট এসছে, কিন্তু কোম্পানির রিটার্ন অন ইকুইটি এখানে 23% অ্যাভারেজ রয়েছে, অবশ্যই হিস্ট্রির তুলনায় ডাউনে এসছে। এবং কোম্পানির একটা ফ্যাক্টরিতেও আমরা জানি ব্লাস্ট হয়েছিল, যে কারণে কিন্তু কোম্পানির বটম লাইনে এফেক্ট আসতে পারে। যদি আপনি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর দেখেন, অতীতে যে হিসেবে কোম্পানি রিটার্ন দিত সেই হিসেবে কিন্তু এখনো রিটার্ন দেয়নি। সুপার ডুপার ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এক বছরে মাত্র 23% রিটার্ন প্রোভাইড করে, যেটা বটম থেকে দেখা হচ্ছে, যে কারণে আপনি কোম্পানির
টপ লাইন 23% দেখতে পাচ্ছেন। যদি আপনি এখানে আমি আপনাদের গ্রাফের মধ্যে নিয়ে আসি, তাহলে কোম্পানির টপের থেকে কতটা ডিসকাউন্টে আছে দেখুন। এখানে 2 বছর আগেও 2021-এ কোম্পানি অলমোস্ট 2900-র আশেপাশে টপ বানিয়েছিল, যেখানে আজকে কোম্পানি কততে ট্রেড করছে 2200। তো হেভিলি ডিসকাউন্টে কিন্তু কোম্পানিটা অ্যাভেলেবেল রয়েছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে নিয়ে আসি, 4300 কোটি হাইয়েস্ট লেভেল টপ লাইন, হাইয়েস্ট লেভেল রিজার্ভ কোম্পানির কাছে আছে। তার এগেন্স্টে কোম্পানির বড়োইং যেটা আজ থেকে 2-3 বছর আগেও 1887 কোটি ছিল, সেটা একদম লোয়েস্ট লেভেলে, অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি হিসেবে কোম্পানিকে কনসিডার করতে পারেন। কিন্তু কোম্পানির এই 3 বছরের এক্সপেনশন প্ল্যান দেখেন, 1700 কোটি থেকে কিন্তু এটা 2000-এর আশেপাশে চলে এসেছে। কন্টিনিউয়াসলি লাস্ট 5 বছর ধরে কোম্পানি এখানে সিডাব্লিউআইপি ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে কাজ চালাচ্ছে। তো ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসের কাজ শেষ হলেও দেখুন 500 কোটির আশেপাশে কিন্তু ক্যাপিটাল এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেসেই কাজ রয়েছে, যে কারণে পরের বছরের মধ্যে কিন্তু কোম্পানির এই ফিক্সড অ্যাসেটটা আপনি দেখতে পাবেন অ্যাভারেজ 2500-র আশেপাশে চলে যাবে। তো তার এফেক্ট কিন্তু বেনিফিট আমরা টপ লাইন এবং বটম লাইনে রিফ্লেক্ট হতে দেখতে পাবো। যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি, রিটেল পাবলিকের থেকে কন্টিনিউয়াসলি স্টেক রিডিউস হচ্ছে। লাস্ট 6-7টা কোয়ার্টার ধরে 35% থেকে কন্টিনিউয়াসলি রিডিউস হয়ে রিটেল পাবলিকের কাছে 25% এসে ঠেকেছে। স্টেকটা কারা পারচেস করেছে, এখানে এফআইআই ডিআইআই পারচেস করেছে। এফআই এর কাছে কত পার্সেন্ট স্টেক ছিল, এফআইআই এখানে অবশ্যই 2% ডিক্রিজ করেছে, কিন্তু ডিআই এর কাছে এটা 12% স্টেক ছিল, তারা সেটাকে 18.9 মানে ধরতে পারেন 19%-এ নিয়ে গেছে। প্রোমোটার এখানে 4%-এর আশেপাশে স্টেক ইনক্রিজ করেছে। 45% থেকে প্রোমোটার অলমোস্ট 50%-এর আশেপাশে নিয়ে গেছে। প্রত্যেকটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। পাবলিকের কাছে এখানে যে 3% বেরিয়েছে, এই 3% কিন্তু স্ট্রং হ্যান্ড পারচেস করেছে। তো দীপক নাইট্রাইট এবং বিনাতি অর্গানিক দুটো কোম্পানির মধ্যেই বাম্পার অপরচুনিটি আছে বলে আমি মনে করছি, যে কারণে আমি মনে করছি নেক্সট মার্কেট বুল রানে মার্কেট যদি এখান থেকে উপরে যায়, তাহলেও কোম্পানিগুলোর মধ্যে অপরচুনিটি রয়েছে। এবং মার্কেটে যদি কোনো মতে কারেকশন আসে, তাহলে এই কোম্পানিগুলোর ডাউনসাইড রিস্ক একদমই কম। এবং মাথায় রাখবেন, মার্কেট যখন ডাউনেও যায়, কোনো না কোনো সেক্টর কিন্তু তখন অপরচুনিটি থাকে। মার্কেট ডাউনে গেলে যে সব সেক্টর ডাউনে যাবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। মার্কেট ডাউনে গেলেও কিন্তু কোনো না কোনো সেক্টর বুমে থাকে। আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে ডাউনে গেলেও আইটি, ব্যাংকিং এবং তার সাথে কেমিক্যাল, এই 3টে সেক্টরে বাম্পার অপরচুনিটি রয়েছে। এরপরেই আমি 2-3 ঘন্টা পরে আর একটা ডেফিনেট একটা গ্রেট কোম্পানি নিয়ে ডিসকাস করার চেষ্টা করব, যেই কোম্পানিটা রিসেন্টলি বাম্পার লেভেল ডাম্পিং হয়েছে, মানে কোম্পানিটার শেয়ার প্রাইসের হিউজ পরিমাণে ডাউনে গেছে, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল উপর থেকে দেখলে মনে হবে পজিটিভ থেকে নেগেটিভে গেছে, কিন্তু কোম্পানির মধ্যে সুপার ডুপার অপরচুনিটি রয়েছে। কোম্পানির নাম ইউপিএল লিমিটেড। কোম্পানির লেটেস্ট কোয়ার্টারে নেগেটিভ নেট প্রফিট পোস্ট করেছে এবং নিফটির কোম্পানি হওয়া সত্ত্বেও কোম্পানিটা নেগেটিভ নেট প্রফিট পোস্ট করলো। কেন এরকম প্রবলেম হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট ইনডেপথ অ্যানালাইসিসের সাথে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো এই কোম্পানিগুলো রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো ধরনের কোয়ারি থাকে আমাকে কমেন্টস করবেন। আর আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল ক্লাসে আমি অ্যাডভান্স লেভেল, এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। যার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।